দেশের ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। বৈরী আবহাওয়ায় সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে কিছুটা বাড়ে। নির্বাচন সুষ্ঠু করতে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। এদিকে নির্বাচনের প্রথম ধাপে ৩০ থেকে ৪০% ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এছাড়া কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে বলেও স্বীকার করেন তিনি। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নির্বাচনী পর্যবেক্ষক প্রতিষ্ঠান ফেমার প্রেসিডেন্ট মনিরা খান এবং বরিশাল ও মাদারীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ এবং আলামিন হোসেন। মনিরা খান, আপনার কাছে আমরা আসবো, তবে তার আগে আমাদের মাঠের যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলে আসি। বরিশাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বরিশালের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ। মুরাদ আহমেদ, বরিশালে আপনি বলছিলেন, গতকাল আমার সঙ্গে কথা হচ্ছিল, বরিশালের রাজনীতিতে বেশ কয়েকটি গ্রুপিং আছে এবং সে কারণে কিছু সংঘাতের আশঙ্কাও ছিল, কিন্তু দিন শেষে তো আমরা দেখলাম একটি প্রায় সংঘাতহীন নির্বাচন। কেমন হলো? দেখুন, বরিশালের নির্বাচনের আজকের বর্ণনা যদি দিতে যাই তাহলে ভাষা হারিয়ে ফেলি। এমন একটি নির্বাচন, একটি কাঙ্ক্ষিত নির্বাচন, দীর্ঘদিন পর্যন্ত নির্বাচনী ডিউটি আমরা দিচ্ছি, কিন্তু আজকে নির্বাচন মনে হয় যেন যে কোনো নির্বাচনী অর্থাৎ ভোট কেন্দ্রের উপর থেকে কোনো কাকে উড়ে যেতে হলে তাকে বিধি মেনে উঠতে হবে, এমন ভাবে নির্বাচনটি হয়েছে। আমি আজকে বরিশাল এবং বাকেরগঞ্জে 37টি সেন্টারে গিয়েছি, 37টি, এবং এতগুলো কেন্দ্রে যাওয়ার পরে আমি একটি অভিযোগ কোথাও পাইনি। আমি কোথাও দেখিনি কাউকে কোনো কেন্দ্রের থেকে কোনো প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়া। সে তো দূরের কথা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভোটার কোনো অভিযোগ করেনি। সাধারণত ভোটারদের মধ্যে থেকে একটা চাপা অভিযোগ আসে যে এর ভোট দিতে পারলাম, ভোটটা পারলাম না। না, কোনো কিছু না। নির্বাচন কাকে বলে সেটি আজকে দেখানো হচ্ছে। ফলাফল যা ইচ্ছে তাই হোক, এটা এখন আমাদের আসলে মন ভরে গেলে না, তার পরবর্তী স্টেপগুলো কি হবে সেদিকে কারো খেয়াল রাখে। নির্বাচন আমরা একটা দেখেছি এবং আজকে নির্বাচনটি কে কি বললো সেটা তার ভাব, তার বক্তব্য হবে, কিন্তু আমি অবজারভার হিসাবে যতটুকু বলবো, আমি রিপোর্টার হিসেবে যতটুকু বলবো, নয়ন জুড়িয়ে গেছে আর মনটা ভরে গেছে নির্বাচন থেকে। একটি পরিপূর্ণ, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। বরিশালে ভোটার উপস্থিতি কেমন ছিল? এখন এখানে আজকে আমাদের বরিশাল সদরে যদি আমরা দেখি, উপস্থিতি ছিল 35.8%, আর আমরা যদি বাকেরগঞ্জ দেখি সেখানে হচ্ছে 29%। মুরাদ আহমেদ, আপনার সঙ্গে আরো কথা হবে, একটু আলামিনের কাছ থেকে শুনে আসি। আলামিন রয়েছেন মাদারীপুরে। আলামিন, মাদারীপুরে আমরা বেশ আলোচিত একটি এলাকা এবং সেখানে শাহজাহান খানের ছেলে এবং ভাস্তে দুজন মুখোমুখি প্রতিদ্বন্দ্বী ছিলেন। সবকিছু মিলিয়ে কেমন নির্বাচন হলো এবং ভোট কত শতাংশ পড়েছে? এখন পর্যন্ত ফুল পরিসংখ্যান অর্থাৎ কত শতাংশ ভোট পড়েছে সেটা আসলে নির্বাচন কমিশন কিংবা নির্বাচন সংশ্লিষ্টরা জানায়নি। তবে আমরা এখন পর্যন্ত 29টি ভোট কেন্দ্রের ভোট এখানে ঘোষিত হয়েছে বেসরকারিভাবে। তার মধ্যে পাবিলুর রহমান শফিক তিনি যেটি পেয়েছেন, আমি কিন্তু দেখানোর চেষ্টা করি, কিছু দেখতে পাচ্ছেন যে সেখানে পাবিলুর রহমান শফিক মোটরসাইকেল প্রতি নিয়ে তিনি পেয়েছেন 15,614 ভোট। 31টি ভোট কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। আর তার প্রতিপক্ষ হাসিবুর রহমান খান তিনি পেয়েছেন 17,536 ভোট। অনিমেষ সহকর্মী মুরাদ আহমেদ যেমনটা বলছেন, আমরাও ঠিক একই রকমভাবে এখানকার পরিস্থিতি সকালে দেখেছি। অন্তত 15 থেকে 20টি ভোট কেন্দ্রে আমাদেরও যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমরা যেটি দেখেছি যে শেষ বিকেলের দিকে আসমাত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সেখান থেকে মাদারীপুর পৌরসভার যিনি মেয়র ইয়াদ আলী, তিনি আফামা বাহাউদ্দিন নাসিমের ভাই, ঢাকা 8 আসনের যিনি সংসদ সদস্য এবং তার এলাকাও এটি, তাকে পুলিশ আসলে বের করে দিয়েছে। এর বাইরে শাহজাহান খান যখন ভোটাধিকার প্রয়োগ করতে আসছেন সকালের দিকে, তাকেও পুলিশ খুব বেশি এখন ভোট কেন্দ্রে অবস্থান করতে দিলে। এটা হচ্ছে হেভিওয়েট যারা ছিলেন তাদের ক্ষেত্রে। এর বাইরে আমরা দেখেছি যে সারাদিন কাউকে ঘাড় ফেরানোর সুযোগ দেওয়া হয়নি। অর্থাৎ বিধিবিধান মেনে সম্পূর্ণভাবে, অর্থাৎ প্রশাসন যদি চায় তাহলে একটি সুষ্ঠু এবং অবাধ ভোটার উপস্থিতি কেমন ছিল আলামিন? তারা আসলে প্রমাণ পেয়েছে। ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে খুবই কম ছিল, অর্থাৎ এখানে 30 থেকে 32% ভোট কাস্ট হয়েছে এবং সেটির কারণে সকালে বৃষ্টি ছিল, এক ধরনের অনীহা ছিল সাধারণ মানুষের মধ্যে। আমরা একটু এই বিষয়গুলি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আমাদের অতিথি হিসেবে আছেন ফেমার
প্রেসিডেন্ট মুনিরা খান। মুনিরা খান, আমরা আমাদের রিপোর্টারদের সঙ্গে কথা বললাম, তারা বলছিলেন যে খুবই স্বচ্ছ একটি নির্বাচন হয়েছে, প্রশাসনের যেই তৎপরতা সেটি আসলে চোখে পড়বার মতো এবং নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হয়নি। কিন্তু আমরা যেটি দেখলাম যে নির্বাচনে ভোটার উপস্থিতি খুবই কম। ভোটার উপস্থিতি এই যে এত কম, এ নিয়ে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ। যদি ভোটার উপস্থিতি কম থাকে তাহলে আমরা প্রথমেই বলে নিব যে ভোটারদের অনীহা ছিল, কারণ যেটাই হোক না কেন ভোটাররা ভোট দিতে আসতে চায়নি বলে। এখন আমাকে প্রথমে যে ভদ্রলোক বললেন, মানে ওনার কথাতে মনে হলো যে প্রশাসনকে, ইলেকশন কমিশন মানে নিশ্ছিদ্র একটা ব্যবস্থা করেছিলেন যে যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা খুব ভালো ছিল, সেখানে লোকের ভোট দিতে যাওয়ার কোনো বাধা ছিল না। কিন্তু তবু কেন ভোটাররা ভোট দিতে যায়নি সেটা কিন্তু এখন আমার বলার কথা না। সেটা পরবর্তীকালে যারা পর্যবেক্ষণ করেছেন এবং যারা রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করেন, গণতন্ত্র নিয়ে চিন্তা ভাবনা করেন, তারাই চিন্তা করবেন যে ভোটারদের এত অনীহা কেন। তবে আমি মোটামুটিভাবে এটা বলতে পারি যে প্রতিযোগিতামূলক নির্বাচন না হলে কখনোই ভোটাররা উপস্থিত থাকে না। আমাদের দেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রতিযোগিতামূলক নির্বাচন আস্তে আস্তে কমে যাচ্ছে। যেমন ধরেন রাজনৈতিক দলগুলির, যে কোনো পার্টি মনোনয়ন দিচ্ছে না, কোনো মানে নিজেদের ক্যান্ডিডেট বলে কাউকেই তারা স্বীকার করছে না। অতএব হয়তো দেখা যাবে যে একটা পার্টিরই 5-6 জন দাঁড়িয়েছেন। এখন ভোটাররা মনে করে যে আমি যাকেই ভোট দিই না কেন, যে পার্টিকে আমি পছন্দ করি সে পার্টির লোকই তো হচ্ছে, অতএব আমার যে লাভ কি, ভোট দিয়ে লাভ কি, অতএব যেই হোক আমার কোনো অসুবিধা নাই। তো এই একটা সাইকোলজি ভোটারদের ভেতরে থাকতে পারে যে একই পার্টির লোক যখন দাঁড়িয়েছে তো যে হইলে আমরা খুশি। তো এইটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে যে আস্তে আস্তে পৃথিবীর অনেক দেশেই এই মানে ভোট দেওয়ার ব্যাপারে অনেক রকম কেন ভোট হয় দিতে যায় না, অনেক রকম। প্রথম কথা, তাদের মনে হয় যে যাদের ভোট দিব তাদের আগে আমরা তাদের উপরে যেরকম নির্ভর করেছি, এখন হয়তো সেভাবে নির্ভর করে তাদের থেকে আমরা কাঙ্ক্ষিত সেবাটা পাবো না, অতএব আমাদের কে হলো না হলো তাতে কিছু আসে যায় না, সেজন্য অনেকেই ভোট দিতে যান না। যে যাই হোক, এটা একটা অনীহার ব্যাপার। আর একটা মনে হতে পারে যে আমাদের একটা ভয় ভীতির প্রভাবের একটা ব্যাপার হতে পারে। কিন্তু যেখানে একটা জায়গায় একটা ক্যান্ডিডেট এমন হয়েছে যে সে যদি না যেতে তাহলে কিন্তু ভয়ের ব্যাপার আছে, তখনও অনেক ভোটাররা যে যান না, যে না আমরা এর ভেতরে যাই কেন, যে আমাদের ভোটারদের ভোট দিলে সে যদি জিতে আমাদের পরবর্তীকালে অসুবিধা হতে পারে। দেয়ার আর মেনি রিজনস, অনেক কারণেই কিন্তু ভোটাররা ভোট দিতে যায় না। আর একটা কথা যে আমি জানি না, এবার অর্থের ব্যবহার তো হওয়ার কথা অনেক, কারণ আমি দেখেছি যে 117 জন কোটিপতিই ছিল। এখন তার মধ্যে তারা কতটুকু অর্থের ব্যবহার করেছেন, ভোটারদের আনতে আকৃষ্ট করেছেন। আগে আমরা সবসময় দেখেছি যে ভোটারদের আনার জন্য রাজনৈতিক দলগুলি কিংবা ক্যান্ডিডেটদের একটা বিরাট প্রচেষ্টা থাকতো, রিক্সা থাকতো, গাড়ি থাকতো, মানে এমন একটা ব্যবস্থা থাকতো যে তারা ভোটাররা এসে ভোট দিয়ে যেত। এবার আমি বলতে পারবো না যে এরকম অর্থের ব্যবহার কতটুকু হয়েছে যেজন্য ভোটাররা এসে ভোট দেয়, নিজের পয়সা দিয়ে কেউ ভোট দিতে আসতে চায়নি। মনিরা খান, আপনি বলছিলেন, একটু জানতে চাই যে আপনার কাছে যে নির্বাচনের আগের পরিস্থিতি কেমন দেখেছেন এবং নির্বাচনের দিন সবকিছু মিলিয়ে এই নির্বাচনকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান। আরেকটি কথা একটু জানি যে সরকার তো এই নির্বাচনে, অর্থাৎ আওয়ামী লীগ দলীয় প্রতীক তারা এবার ব্যবহার করতে দেয়নি যাতে নির্বাচনে ভোটার উপস্থিতি একটু বাড়ে। আপনার মূল্যায়ন কি? আমার কিন্তু মূল্যায়নটা উল্টো ছিল। আমার মনে হলো যে যদি সরকারি রাজনৈতিক দলগুলি যদি তাদের প্রতীক ব্যবহার করতে দিতেন তাহলে মনে হয় ভোটার সংখ্যাটা বাড়ত। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব বেনিফিশিয়ারি থাকে, ভোটার থাকে।
একদম পার্টিকুলার ভোটার থাকে যারা এই দলকে ভোট দিবে, এই দলকে ভোট দিবে, তাদের যা হোক না কেন ভোটারটা তারা দিতেই চাইবে। তো এইখানে দলগুলি, আমার মনে হয় দলগুলি যে ডিসিশনটা নিয়েছে যে আমরা যদি মনোনয়ন না দিই তাহলে হয়তো ক্যান্ডিডেট বাড়বে, তাহলে কিন্তু ভোটার বাড়বে এটা আমার বিশ্বাস না। কারণ ভোটাররা মনে করছে যে যদি 4 জন ক্যান্ডিডেট আওয়ামী লীগের থাকে সেখানে ভোটাররা কিন্তু ডিভাইডেড হয়ে যাচ্ছে। ওই যে যারা আওয়ামী লীগের সাপোর্টার, বিএনপির সাপোর্টার, অন্য দলের সাপোর্টার, কিন্তু তারা কিন্তু কয়েক ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তারা কিন্তু একজোট হয়ে এসে যে একটা ক্যান্ডিডেটকে ভোট দিয়ে তাকে জেতাবেন যে আমাদের ক্যান্ডিডেট পাস করলো, সেখানে তাদের অনীহা এসে যায়। তখন তাদের মনে হয় যে 5 জনের ভেতরে একজন হলেই তো আমাদের আওয়ামী লীগ হলো, অতএব সবাই দিয়ে আমাদের ভোট দেওয়ার তো কোনো দরকার নেই। তা আমার বিশ্লেষণ হচ্ছে এটা। কারণ আমি অনেক দেশেই দেখেছি যেখানে স্থানীয় নির্বাচনটাকে, যেহেতু গণতন্ত্রের এটা প্রথম ধাপ এবং এটার ইম্পর্টেন্স অনেক বেশি, কারণ জনগণ উন্নয়ন তো এমপিরা করে না, উন্নয়ন তো লোকাল উন্নয়ন করে হচ্ছে উপজেলা চেয়ারম্যানরা, না লোকাল যারা লিডার তারা। এখন তাদের যদি নিজেদের চুজ করে আনতে হয়, তাদের প্রচুর পরিমাণে ভোট দিয়ে চয়েস করে ভোট দিয়ে আনতে হবে। তো সেখানে তাদের চয়েসের জায়গাটা অনেক কমে গেছে। তারা মনে করছে যে যাকেই ভোট দিই সেটা তো একই লোক, একই পার্টির লোক, যাকেই দিয়ে ভোট দিই সে কিন্তু সরকারের কাছ থেকে একই বরাদ্দ আনবে, অতএব আমাদের সবার উপর যাওয়ার তো কোনো দরকার পড়ে না। দিস ইজ মাই আমার বিশ্লেষণ এটা। এই কারণেই আমার মনে হয় নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চাচ্ছিলেন যে টাকার ব্যবহার হয়েছে কিনা, সেই বিষয়গুলো একটু আমাদের প্রতিনিধিদের কাছ থেকে জেনে আসি। জনাব মুরাদ আহমেদ, বরিশালে নির্বাচনে কি টাকার খেলা হয়েছে এবার? দেখুন, প্রমাণ দিতে পারবো না, কিন্তু অনেক বেশি হয়েছে বলে কানে শুনেছি। হ্যাঁ, এবং যেভাবে রাতের বেলা দৌড়োদৌড়ি ঝাপাঝাপি আমরা দেখেছি, তা ছাড়া এমনি চোখের সামনেই প্রায় আছে, তো কয়েক কোটি টাকার মানে ভালোই। আবার বলি যে যদি কেউ প্রমাণ দিতে বলে আমি দিতে পারবো না, কিন্তু যা আজ করেছি তা অন্য সববারের চেয়ে বেশি। এখন যেটা হয়েছে যে এর মূল কারণ ছিল কর্মী গুছানো, আর একটি গ্রুপ নিজের দল থেকে এসেছিলেন ভোটার এনে দেবো ইত্যাদি বলে চলে সব কিছু করে তারাও টাকা দিয়েছে, তাদের কাউকে আজকে দেখা যায়নি। সবচেয়ে বড় কথা, টাকা যা দিয়েছেন আমার যেটা মনে হচ্ছে সবই বৃথা গেছে। জনগণ যেটা আপা বলছিলেন যে আসলে মার্কা হলে আরো বেশি ভোট আছে, মার্কা হলে পাবলিকই আসে না, বরং এখন যেটা হয়েছে যে আমি যাব কার হয়ে যাচ্ছি কেউ জানে না। হ্যাঁ, আমি কাকে ভোট দেবো কেউ জানে না। যে নামটি আমরা শুনছি যে চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বিতা একদম অনেক দূর এগিয়ে এসেছেন, যে নামটি শোনা যাচ্ছে এখন পর্যন্ত, তাকে আমরা বোঝাই যায়নি যে তিনি আসলে আসবেন। বিষয়টা হচ্ছে তিনিও টাকা, তার বিরুদ্ধে টাকা উড়ানোর ব্যাপক অভিযোগ আছে, কিন্তু উনি নিজে উড়াননি, উনার পক্ষ হয়ে কেউ উড়েছে। জি, মুরাদ আহমেদ, সংযোগটি একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমরা একটু আলামিনের কাছ থেকে শুনে আসতে চাই। আলামিন, নির্বাচনে যে এত কম সংখ্যক ভোট পড়লো, আওয়ামী লীগের নিজেদের লোকরাও কি ভোট কেন্দ্রে আসেনি? এটা আসলে বলা একটি মুশকিল। আপনি জানেন যে মাদারীপুরের রাজনীতি আর সারা বাংলাদেশের রাজনীতি একটু আলাদা। এখানে আওয়ামী লীগ দুটি ব্লক মেনটেন করে। এক হচ্ছে আফামা বাহাউদ্দিন নাসিম, তিনি জেলা আওয়ামী লীগ থেকে শুরু করে উপজেলা আওয়ামী লীগকে তিনি নিয়ন্ত্রণ করেন। এর বাইরে শাহজাহান খান দীর্ঘদিন ধরে প্রায় 8 বার এলাকার সংসদ সদস্য, তারও একটি ব্লক মেনটেন করেন। তো এই ব্লক মেনটেন করতে গিয়ে সাধারণ নেতাকর্মীরা 2 ভাগে বিভক্ত হয়ে গেছেন। আমরা যদি খুব সহজভাবে বলি তাহলে আওয়ামী লীগের বাইরে আসলে কেউ ভোট দিতে আসেনি এবং সাধারণ মানুষের ভোট দেওয়ার সংখ্যাটা খুবই কম। তবে হ্যাঁ, প্রার্থীদের আত্মীয় স্বজন যারা ছিলেন অন্যান্য দলের, তারা তাদের কেউ ভোট দিতে এসেছেন, এরকম একটি খবর আসলে আমরা দেখেছি। আমরা সকালবেলা যেমনটা বলছিলাম যে বৃষ্টির কারণে আসলে ভোট দিতে আসেনি, এরকম একটা কথা প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে সাধারণ ভোটাররা বলেছিলেন। আবার দুপুরে যখন বলেছিলেন, দুপুরে আমরা ভোট কেন্দ্র খালি দেখেছি, তখন আবার তারা বলার চেষ্টা করেছেন যে এখন যেহেতু দুপুর, এখন আসলে খেতে গিয়েছেন, এরকমও হয়েছে। আবার আমরা ভোট সংশ্লিষ্ট যারা, তারা আসলে অলস বসে থাকতে দেখেছি। এই এলাকা থেকে যেটি বলা হয় যে শাহজাহান খান গেলেও জাতীয় সংসদ নির্বাচনে তিনি সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছেন ভোটের হিসেবে। সারা বাংলাদেশে যত এমপি রয়েছেন তিনি তৃতীয় হয়েছেন। তো সেই ক্ষেত্রে কি এমন হলো যে 4 মাসের মাথায় বা সেখানকার ভোটের সংখ্যাটা একদমই কমে গেল? 50 থেকে 60% ভোট যদি এলাকায় কাস্ট হয়ে থাকে গেল জাতীয় সংসদ নির্বাচনে, সেক্ষেত্রে উপজেলা আসলে কি এমন হলো যেখানে ভোটার আসলে? নিঃসন্দেহে এই বিষয়গুলি নিয়ে নিশ্চয়ই আওয়ামী লীগ এই নির্বাচনের পরে নিজেদের মধ্যে একটি মূল্যায়ন করবে। আমি আবার একটু যেতে চাই ফেমার প্রেসিডেন্ট মনিরা খানের কাছে।
মনিরা খান, এই নির্বাচনে আপনি আমাদের মাঠের রিপোর্টারদের কথা শুনছিলেন, তারা যেটি বললেন সেই বিষয়ে আপনার সবশেষ মন্তব্য জানতে চাইবো। এবং আরেকটি বিষয় জানতে চাই যে নির্বাচনের পরবর্তীতে বিভিন্ন সময় আমরা নানা ধরনের সংঘর্ষের খবর দেখি এবং সংঘর্ষের আশঙ্কাও থাকে, এবার কি সেরকম কোনো আশঙ্কা করছেন কিনা? না, আমি একটা কথা সিসির বলবো। সিসি বলেছেন যে মোটামুটি ভাবে শান্তিপূর্ণ ইলেকশন হয়েছেন। এই মোটামুটি ভাবে উনি এই কথা কেন বললেন? কারণ মোটামুটি ভাবে তার ডেফিনেশনটা কি, মোটামুটি ভাবে আমার ডেফিনেশনটা কি, দুটো কিন্তু আলাদা হতে পারে। আমি সংবাদ মাধ্যমে টিভিতে অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় গোলাগুলি হয়েছে, অনেক জায়গায় পুলিশও গুলি করেছে, অনেক জায়গায় মারপিটও হয়েছে। এখন মোটামুটি বলতে আমাদের সিসি কি বোঝাতে চান? হ্যাঁ, তো মোটামুটি ভাবে উনি ওটাকে কি বলতে চান, আমি আমি কি বলতে চাই, তার মধ্যে ডিফারেন্স থাকতে পারে। কারণ আমরা মনে করি একজনে প্রথমেই যিনি বললেন যে খুব নিশ্চিদ্র খুব সুন্দরভাবে এমন চমৎকার নির্বাচন হয়েছে যে পাখিও উঠতে পারছিল না উপর দিয়ে ঠিক মতন, সেটা কি সব জায়গায় প্রযোজ্য হয়নি? তাহলে তো এক জায়গায় যদি ভালো ইলেকশন হয়, তাহলে অনেকগুলি ইলেকশন হলে তো সব জায়গায় একই ব্যবস্থা নেওয়ার কথা। কোথাও ভালো হবে, কোথাও ভালো হবে না, সংঘর্ষ হবে। তাহলে তো বোঝা যাচ্ছে যে সব জায়গায় সমান অ্যাটেনশন দেওয়া হয়নি। তো সেটা নিয়ে আপনার চিন্তা করবার আছে যে কোন কোন জায়গায় প্রভাব গেছে, কোন কোন জায়গায় আপনার প্রিজাইডিং, এক জায়গায় দেখলাম আমি প্রিজাইডিং অফিসার মানে অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারকে প্রভাব খাটানোর জন্য এবং টাকা বিলি করবার জন্য শাস্তি দেওয়া হয়েছে, কিছু দেওয়া হয়েছে। তার মানে মোটামুটি ভাবে যেটা ইসি, হ্যাঁ, গ্রেপ্তারও করা হয়েছে। তো মোটামুটি ভাবে যেটা ইসি বলেছেন সেটা বলেছেন যে কোথাও ভালো হয়েছে, কোথাও ভালো হয়নি, যেটা আমার মত আর কি। তো এইটা আমার মূল্যায়ন যে একটা লোকাল ইলেকশন, খুব বড় ইলেকশন না কিন্তু সিইসির জন্য এই কয়টা জায়গা ধাপে ধাপে যেখানে হবে, প্রথমটা সম্পূর্ণ এক্সাম্পলারি হওয়া উচিত ছিল। সম্পূর্ণটাই যদি এক্সাম্পলারি হতো, যদি পরবর্তী নির্বাচনগুলির দিকে আমাদের দৃষ্টি থাকবে এবং সেখানে এই ঘটনার প্রেক্ষাপটে তারা কি সিদ্ধান্ত নেন সেটিও দেখা যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং একই সঙ্গে আমাদের প্রতিনিধি যারা রয়েছেন মুরাদ আহমেদ এবং আলামিন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।